রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। প্রত্যাবাসন শুরুর জন্য বিভিন্ন ধাপে পর্যন্ত 6 লাখ রোহিঙ্গার তালিকা দিল মিয়ানমার তার নাগরিক হিসেবে মাত্র 30,000-এর পরিচয় নিশ্চিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতি ও মিয়ানমারের আসন্ন নির্বাচনের অজুহাতে প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত করছে দেশটি। 3 বছরে একজন রোহিঙ্গা ফেরত না যাওয়ায় বাংলাদেশের কূটনীতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে 10 লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেওয়ার 3 বছর পূর্ণ হলো। আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশের কূটনীতি কি তবে ব্যর্থ? এই মুহূর্তে আমি ব্যর্থ বলবো না, আমি বলবো যে প্রচেষ্টাটা এখনো প্রত্যাশিত পরিমাণে সফলতা দেখবার প্রয়োজন ছিল। সেই জায়গায় বা সেই পরিমাণে আমরা প্রত্যাশিত সাফল্যটা পাইনি। দ্বিপাক্ষিক সমাধানের চেষ্টা যে বাংলাদেশ করেছে সেটা ঠিকই ছিল। 3 বছর ধরে আমরা এই পর্যায়ে যে চেষ্টা করেছি তাতে কোনো ফলপ্রসূ হয়নি, হবেও না। তবে আমার কাছে যেটা মনে হয় দীর্ঘ সময় সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, চুক্তি অনুযায়ী প্রত্যাবাসনের জন্য ধাপে ধাপে 6 লাখ রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এর বিপরীতে যাচাই বাছাই শেষে মাত্র 30,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার সরকার। আমি মনে করি রাইট ট্র্যাকে আছে, কারণ আমরা যুদ্ধ করতে চাই না। এটা তো এক হাতে তালি বাজে না, আমরা চাইলেই হয় না। মায়ানমার রাজি হতে হবে, এবং মায়ানমার সহজে রাজি হয় না, কারণ তারও বন্ধু দেশ আছে। আমরা 6 লক্ষ লিস্ট দিয়েছি, তারা এগুলো ভেরিফাই করে আমাদের পাঠিয়েছে, কিছু আরো পাঠাচ্ছে। ভারত ও চীনের কার্যকরী সহযোগিতা নিয়ে কূটনীতিক মহলে প্রশ্ন আছে শুরু থেকেই। সেই সাথে করোনা কূটনীতির দৌরত্বে অনেকটাই ঢাকা পড়ে গেছে রোহিঙ্গা ইস্যু, বলছেন বিশ্লেষকরা। কোভিডের কারণে এগুলো কমেছে বলা মুশকিল, কিন্তু প্রত্যক্ষভাবে মিয়ানমার এটাকে ব্যবহার করছে, এই প্রক্রিয়াটাকে দেরি করে দেওয়া। নির্বাচনের কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। কোভিড অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কোভিডের কারণে বস্তুত এই ইস্যুটা বিশ্বের মিডিয়া থেকে হারিয়ে গেছে। গেল জুনে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার পর দেশটির কাছে আরও খানিকটা কার্যকরী সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিক নেতৃত্বে চলছে না, যার ফলে জনমনে তৈরি হয়েছে আস্থাহীনতা আর স্বাস্থ্য খাতে বাড়ছে সমন্বয়হীনতা, এমন মূল্যায়ন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। তার অভিযোগ, জাতীয় দুর্যোগে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। রাশেদ খান মেনন বলছেন, সমাধানের এখনো সুযোগ আছে, তার জন্য প্রয়োজন নেতৃত্বের দক্ষতা আর দুর্নীতি প্রতিরোধ। আশিকুর রহমান শ্রাবণ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে করোনা শনাক্ত হয় 8 মার্চ, প্রথম মৃত্যু 10 দিন পর 18 মার্চ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলছেন, শুরু থেকেই প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়নি মন্ত্রণালয়। করোনা মোকাবেলা করতে গিয়ে প্রথমেই আমরা 3 মাস সময় নষ্ট করেছিলাম। তখন আমাদের মন্ত্রী আমাদের বলেছিলেন যে আমরা সর্ববিধ প্রস্তুত আছি। এই প্রস্তুতি আমরা দেখলাম যে 3 মাস ধরে কিছুই সেখানে হলো না। করোনা শনাক্তের পরীক্ষা কিংবা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সবকিছু নিয়েই জনমনে অনাস্থার কারণ মন্ত্রণালয়ের নেতৃত্বের ব্যর্থতা, অভিযোগ রাশেদ খান মেননের। আর এখন যখন 91টি ল্যাবরেটরি টেস্ট করছে, তখন দুটো হচ্ছে, একটা হলো যে টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে, 2 হলো কিট নিয়ে সংকট, সেই ভ্যাকসিনের ব্যাপারে অপেক্ষা করছে। তিনি বললেন যে বাংলাদেশের কোনো ভ্যাকসিনের প্রয়োজন হবে না, কারণ তার আগেই করোনা বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে। এখন এই কথাগুলোর মধ্যে দিয়ে কি বেরিয়ে আসে? এটা বেরিয়ে আসে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব সঠিক নেতৃত্বে চলছে। আমি এটা মনে করি না। যখন মন্ত্রী বলে যে ভ্যাকসিনের প্রয়োজন নাই, তখন সাধারণ মানুষ মাস্ক কেন কিছুই করবে না, স্বাস্থ্যবিধি মানা দূরের কথা। মেনন আরও বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির পুরনো অভিযোগ আরও বড় করে দেখা দিয়েছে করোনাকালে। যারা স্বাস্থ্যকর্মী তাদের পিপিই দিয়ে দুর্নীতি, তাদের মাস্ক দিয়ে দুর্নীতি, এটা গ্রহণ করা যায় না। একটা সম্পূর্ণ অনাস্থাবোধ সৃষ্টি হয়েছে সারা দেশে স্বাস্থ্য প্রশ্ন নিয়ে। যখন জাতীয় পরামর্শ কমিটি নিজেরা দাঁড়িয়ে বলছে
বলছে টেস্ট বাড়াও, তারপর টেস্ট বাড়ানো হয় না। যখন জাতীয় পরামর্শ কমিটি বলছে যে ভ্যাকসিনের ব্যাপারে এখনই আগুয়ান পদক্ষেপ নাও, তখন সেটাকে উড়িয়ে দেওয়া হয়। তখন আমরা কি বলবো? স্বাস্থ্য ক্ষেত্রে ভঙ্গুর চিত্র বলবো না? এবং এই দায়িত্ব কে নেবে? স্বাভাবিকভাবেই ইলেকট্রিকারি যে ব্যক্তি আছে তাকে এই দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্য খাতের নতুন ও পুরনো সংকটগুলো সমাধানের সুযোগ এখনও হাতছাড়া হয়নি বলছেন মেনন। তার জন্য প্রয়োজন স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরানো। যে বাজেটে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ রয়েছে সেটাও যথেষ্ট পরিমাণ নয়। স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়েই আমাদের এই সমস্ত অর্থনৈতিক পুনর্বাসন পরিকল্পনাটাকে আমাদের তৈরি করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বন্ধ হয়ে যেতে পারে দেশের প্রায় ৩,০০০ বেসরকারি হাসপাতাল। গেল রোববার পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও এসব হাসপাতাল নিবন্ধনের জন্য আবেদন করেনি। রোববার পর্যন্ত নবায়ন হয়েছে ৪,৫১৯টির লাইসেন্স। অপেক্ষমান আবেদনের সংখ্যা প্রায় ৭,৫০০। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে অপেক্ষমান তালিকার বিষয়ে। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবছর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের নিবন্ধন নবায়ন করার বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগই তা মানেননি। আবার নিবন্ধন না করেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার অভিযোগও রয়েছে। ফলে বেসরকারি হাসপাতালগুলোর বড় একটি অংশ নিবন্ধন নবায়ন ও নিবন্ধন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৬ জুলাই করোনা বিষয়ক টাস্ক ফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৮ আগস্ট টাস্ক ফোর্সের দ্বিতীয় সভা শেষে জানানো হয়, ২৩ আগস্টের মধ্যে যে সমস্ত বেসরকারি হাসপাতাল নিবন্ধন নবায়ন করবে না তাদের হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। সারা দেশে প্রায় ১৬,০০০ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক রয়েছে। রোববার পর্যন্ত আবেদন জমা পড়েছে ১২,২১২টি, নবায়ন হয়েছে ৪,৫১৯টি। আর নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেননি প্রায় ৩,০০০ বেসরকারি হাসপাতাল। যে ডেটটা পেরিয়ে গেল, মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়ের সাথে আমার কথা হবে। কথা হলে পরে আমি এটার দিক নির্দেশনা পেলে আপনাদের জানিয়ে দেবো। তবে একটা শক্ত সিদ্ধান্ত তো অবশ্যই আমাদেরকে যেতে হবে যে কিভাবে আমরা এটাকে, না তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে তো সব একই রকম হয়ে গেল, তাই না? যারা একেবারেই কিছু করে নাই তাদেরকে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। অধিদপ্তরের হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশিরভাগ হাসপাতাল প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকায় তাদের নিবন্ধন নবায়ন করতে চায় না। এদিকে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, অপেক্ষমান তালিকা নিবন্ধন নবায়নের জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন। অনেকে ইচ্ছা করছে না যে আমরা করব না, হয়তো অনেকে দেখা যাচ্ছে যে নিবন্ধন যে প্রক্রিয়াটা কিছুটা তাদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। যারা অ্যাপ্লাই করে নাই তাদের ব্যাপারে অ্যাপ্লাই না করলে তার গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত, যেটা ভালো মনে করে তাই করবে, ওখানে আমাদের কোনো ওপিনিয়ন নেই। করোনা চিকিৎসায় যুক্ত রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে দেখা যায়, নবায়ন ছাড়াই প্রায় ৬ বছর ধরে হাসপাতালটি কার্যক্রম চালিয়ে আসছিল। এরপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। জোটে ঢুকে বিএনপির জনপ্রিয় নেতাদের রাজনৈতিকভাবে দুর্বল করেছে জামাত। আর এই ঐক্য মুক্তিযোদ্ধার দল বিএনপির গায়ে যুদ্ধাপরাধীর তকমাও লাগিয়েছে দীর্ঘ সময় জুড়ে। এই অভিযোগ করে দলের তৃণমূল নেতারা জামাতকে এখনই ছাড়া যায় কিনা এই নিয়ে ভাবতে বিএনপির নীতি নির্ধারকদের প্রতি পরামর্শ দিয়েছেন। দলের সিনিয়র অনেক নেতা জানালেন, রাজনৈতিক হিসেব নিকেশে বিএনপির জন্য এই মুহূর্তে জামাত লাভজনক কিনা এই নিয়ে স্থায়ী কমিটির সদস্যরাও বিশ্লেষণ করছেন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। সরাসরি নির্বাচনী জোট ছিল না তখন, কিন্তু ১৯৯১ সালে জামায়াতে ইসলামের সমর্থন নিয়েই সরকার গঠন করেছিল বিএনপি। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন সমর্থন করায় ওই বছরের ১২ জুনের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পাশে ছিল না বিএনপি। যদিও ২০০১ সালে ৪ দলীয় জোট গঠন করে জামায়াতকে সরকারে নিয়ে মন্ত্রিত্ব দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের ২ নেতার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল বিএনপি। জোট সরকারের অঙ্গীকার ছিল একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন। ২০ বছর পর এসে দলের তৃণমূলের অনেক নেতাই জোটের নেয়া সেই রাজনৈতিক সিদ্ধান্তর সমালোচনা করছেন। জামাতের দুর্নাম আছে রাজাকার, এই জামাতের সাথে থেকে থেকে বিএনপি কেন এই দুর্নামের ভাগ বইবে? জামাত তো যে বিএনপির যে ভালো ভালো সংগঠক এবং ক্যান্ডিডেট তাদেরকে নির্মূল করার একটা অপচেষ্টা তারা লিপ্ত। আমি নিজে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি। আমি চাবো না যে এই যুদ্ধ অবধি সাইনবোর্ড আমাদের মাথার উপরে থাকুক।
নিবন্ধন বাতিল হলেও গত 2018 সালের নির্বাচনেও ধানের শীষ মার্কার আড়ালে বেশ কিছু আসনে জামায়াতের প্রার্থীকে নির্বাচন করার সুযোগ করে দেয় বিএনপি। এই দলটির শুভাকাঙ্ক্ষী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও মনে করেন জামায়াতকে ছেড়ে দিলে বিএনপির খুব একটা ক্ষতি নেই। জামাত যতক্ষণ পর্যন্ত পাবলিকলি ক্ষমা না চাইবে একতার সঙ্গে কার্যকলাপের জন্য বিএনপি তাকে 20 দল থেকে বাদ করে দেওয়া উচিত। জামায়াত বিএনপির এই সখ্যতা থাকবে কি না এ নিয়ে তৃণমূলের আলোচনা দলের সর্বোচ্চ মহলেও আলোচিত হচ্ছে বলে জানালেন সিনিয়র নেতারা। 2001 সালে আমাদের জামাতের প্রয়োজন ছিল না। জামাত তাদের স্বার্থে আমাদের সঙ্গে নির্বাচনে জোটভুক্ত হয়েছে। আর বিএনপি যদি নিজে সুসংগঠিত এবং তার অ্যাক্টিভিটি বাস্তবায়ন না করতে পারে তাহলে জামাত আমাদের কোনো সাহায্যে আসবে না। বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযুদ্ধের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় বিএনপি সিদ্ধান্ত নেবে। যদিও বিএনপি তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত ছাড়ার বিষয়ে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপকে আমলে নেবে নাকি আন্তর্জাতিক কোনো লবিংকে কাজে লাগাতেই জামায়াত ছাড়ার কথা ভাববে, সেটাই এখন আলোচনার অন্যতম বিষয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কওমি মাদ্রাসা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের সব পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। তবে স্কুল কলেজ খুলে দেয়া বা পিইসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার সচিবালয়ে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংশোধিত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে অপরাধের জন্য সর্বোচ্চ 5 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মূলধন বাড়িয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংশোধিত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহকে অধিক গুরুত্ব দিয়ে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি 2020-এর খসড়ার অনুমোদন দেওয়া হয় এই সভায়। আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদ্রাসারা তারা আপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট এগ্রি করে দিয়েছে। এইচএসসি বা অন্য পরীক্ষা মাদ্রাসা সেটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে, তারা একটা দেখে তারপর তবে স্কুল কলেজ এখন খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তো পরীক্ষার বিষয়টা ওনারা স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও কওমি মাদ্রাসায় পরীক্ষার অনুমতি দেয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। নিউজ 24-কে তিনি বলেন, এর মাধ্যমে অভিভাবকদের মধ্যেও সাহস বাড়বে। সিদ্ধান্ত নিয়েছে এই মাদ্রাসার টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে ফেভারেবল, অর্থাৎ অনেক শিক্ষালয় অনুযায়ী মাদ্রাসা অনুযায়ী শিক্ষার্থী কম, সুতরাং একটা সোজা। এর ফলে জনগণের ভিতরে, অভিভাবকদের ভিতরে একটা আস্থা সৃষ্টি হবে, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যার জন্য এসএসসি এইচএসসি পরীক্ষা নেওয়া সহজ হবে। সাময়িক বরখাস্তকৃত কারার ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে দুদক। সোমবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট দাখিল করে বলেন, দুদক সচিবের দেলোয়ার বখত প্রতারণার মামলায় অভিযুক্ত জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী আরিফকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। 2019 সালের 28 জুলাই রাজধানীর ধানমন্ডিতে ডিআইজি প্রিজনের বাসা থেকে অবৈধ 80 লাখ টাকা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশনের অভিযানী দল। আটকের পর পার্থ বণিকের দাবি ছিল উদ্ধারকৃত টাকার উৎস বৈধ। দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফ জানিয়েছিলেন, তার বিরুদ্ধে সিলেট ও চট্টগ্রাম কারাগারের নানান অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি পার্থ গোপাল বণিক নিজ ক্ষমতার অপব্যবহার করে 80 লাখ টাকা অবৈধভাবে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ বাসায় লুকিয়ে রাখে। হানিফ এন্টারপ্রাইজের মালিকের সম্পদ অনুসন্ধানের বিষয়ে কথা বলেন দুদক সচিব। যত কর্মকর্তা থাকালীন সময় সরকারি ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে এই 80 লক্ষ টাকা অর্জন করেছেন কোনো অ্যাকাউন্টে না রেখে পাচারের উদ্দেশ্যে তার নিজ ঘরেই হেফাজতে রেখেছিলেন। এদিকে নমুনা নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফকে কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।
পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষায়। আদালতে 3 আসামির এমন জবানবন্দি দেওয়ার 1.5 মাস পর জিসা নামে সেই শিক্ষার্থী নিজে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হাজির হয়ে সবাইকে চমকে দেয়। তোলপাড় শুরু হয় প্রশাসনে। মুহূর্তে তদন্তকারী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের ওপর ছড়িয়ে পড়ে ক্ষোভ। চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো এলাকায়। এই ঘটনায় গ্রেফতার 3 আসামি কেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা পুনঃ তদন্তের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটিও। নারায়ণগঞ্জ থেকে দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 4 জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় 5ম শ্রেণীর শিক্ষার্থী জিসামনি। এ ঘটনায় সদর মডেল থানায় তার বাবা জাহাঙ্গীর হোসেন অপহরণের মামলা করেন 17 জুলাই। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে 7 আগস্ট 3 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। 3 জন আদালতে জবানবন্দি দেয় যে তারা জিসাকে গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছে। জবানবন্দি রেকর্ডের পর আদালত 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ঘটনার 1.5 মাস পর বন্দর থানার নবীগঞ্জ থেকে জিসার ফোন পান তার বাবা মা। পরে পুলিশ নিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মেয়েকে জীবিত পেয়ে খুশি জিসার মা বাবা। আমি একটা মা, আমি যে অশান্তি ভোগ করছি আমি চাই না এই 3টা ফ্যামিলি আমার মতন এই অশান্তিটা ভোগ করুক। ওরা যেন কোনো মামলা যেন না থাকে আমি এই ব্যবস্থা করি। ওরাও বাসে আমিও বাসে। গ্রেপ্তার 3 আসামি কেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা পুনঃ তদন্ত করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। আব্দুল্লাহ, রকিব, খলিল তারা স্বীকার করেছে যে তারা এই মেয়েটিকে হত্যা করেছে, দর্শনের পর ওই নদীতে ফেলে দিয়েছে। আসলে প্রকৃত কি ঘটনা আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে। স্বীকারোক্তি দেওয়া 3 আসামির স্বজনরা তাদের নির্দোষ দাবি করে অবিলম্বে মুক্তির দাবি করেছেন। আমরা দেশের বাড়িতে বেড়াতে গেছিলাম, পরে সেখান থেকে আইসার আমার স্বামীরে রাত্রে মনে করেন রাত্রে ধরে নিয়ে আইছে। এইভাবে রিমান্ডে মার খাওয়াইছে, খাওয়ার পরে স্বীকারোক্তি লইছে। আমার ছেলে বয়স 7 বছর, তো মেয়েটি এখন করতে পারিল। মামলার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন অভিযুক্তদের জবানবন্দি প্রসঙ্গে জানান, জিসার সঙ্গে গ্রেপ্তার আব্দুল্লাহর মোবাইল ফোনে 3 মাস ধরে কথা হয়। ঘটনার দিন 4 জুলাই বেড়ানোর কথা বলে জিসাকে ইস্পাহানি ঘাটে ডেকে নেয় আব্দুল্লাহ। এরপর থেকে সে নিখোঁজ হয়। এরপর আব্দুল্লাহর 3 বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। আপনারা দেখছেন নিউজ 24 এর সকালের সংবাদ। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে দেশের উপকূলীয় অঞ্চল। বরগুনা জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। পানিবন্দী নির্মাঞ্চলের লাখ লাখ মানুষ। ভোলায় মেঘনা নদীর শহর রক্ষা বাঁধ 4 দিনেও মেরামত করা হয়নি। জোয়ারের পানির তোড়ে শহর রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক গ্রাম। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ অন্য উপকূলীয় জেলারও একই অবস্থা। আর আবহাওয়াবিদরা বলছেন এই অবস্থা থাকবে আরও কয়েকদিন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার দ্বীপচর, মাঝের চর গেল কয়েকদিনের অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টিতে এই চরের মানুষের ভোগান্তির শেষ নেই। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে ফসলি জমি। অধিকাংশ এলাকায় পানি ঢুকে চলাচল বন্ধ হয়ে গেছে। টোটাল চর তলাই গেছে, হাজার হাজার ঘেরের মাছ পোনা চলে গেছে। শুধু মাঝের চরই নয়, বরগুনার 6 উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 78টি গ্রাম। প্রতিদিনই 2 বার জোয়ারের পানিতে ডুবছে এসব গ্রাম। বেড়িবাঁধ ছুটিয়া এই যে জমিতে রোয়া ভরা ধান ফান আছে সবগুলো নষ্ট হয়ে যাইতেছে। আমাকে কোনো ত্রাণের দরকার না, আমাকে শুধু বেড়িবাঁধ হলে আমরা সবাই ভালো থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে টানা বর্ষণ ও জোয়ারে বরগুনায় 9 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেয়ার আশ্বাসও তাদের। কাঁচা বাঁধগুলা মেরামত করা এবং একটি বৃহৎ প্রকল্পের মাধ্যমে এই বাঁধগুলাকে সাস্টেনেবল করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। একই চিত্র ভোলায়। জোয়ারের পানির তোড়ে গেল বৃহস্পতিবার পূর্ব ইলিশা এলাকায় মেঘনার তীরে শহর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে প্লাবিত হয় অন্তত 12 গ্রাম। জোয়ারের পানিতে ভাসছে চট্টগ্রামের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা সহ বেশ কিছু এলাকাও।
এই অবস্থা 2-3 দিন থাকবে, তারপর আস্তে আস্তে লঘুচাপের মাত্রাটা কমে যাবে। তবে একটা জিনিস সত্য, এটা কিন্তু কোনো সাইক্লোন ফর্ম করতে যাচ্ছে না। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চারিদিকে অথই পানি, বাড়ির উঠানে পানি, ঘরের ভেতরেও পানি। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে রাবানাবাদ নদীর জোয়ারের পানি প্রবেশ করে গ্রামীণ মেঠোপথ, কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। এক কথায় জোয়ারের পানিতে ভাসছে পুরো গ্রাম। এমন দুরবস্থার মধ্যে জোয়ারের পানির মধ্যে নিজের গায়ে হলুদের অনুষ্ঠান করলেন লালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির। ঘটনা গেল শনিবারে। জোয়ারের পানিতে চারদিক যখন থই থই করছে, তখন তার বাড়ির উঠোনে পানির মধ্যে জলমগ্ন চেয়ারে পেতে বর কনেকে হলুদ দেওয়া হয়। এ সময় আত্মীয় স্বজনরা গ্রামীণ গানের সাথে অংশ নেন গায়ে হলুদে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দিনাজপুরের ফুলবাড়িতে শতাধিক একর জমি অনাবাদি পড়ে আছে। 7 বছর ধরে এই অবস্থা জমিগুলোর। কৃষি জমি ছাড়াও বেশ কিছু বাড়ির মানুষ জলাবদ্ধতার শিকার। এজন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান হয়নি। তবে পৌর মেয়র এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় অনাবাদি জমি ফেলে না রাখার নির্দেশনা থাকলেও শুধু একটি ড্রেনের অভাবে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কানাহারে শতাধিক একর জমিতে ফসল ফলানো যাচ্ছে না। এখন এখানে আগাছা আর কচুরিপানার রাজত্ব। 7 বছর ধরে এই সমস্যায় ভুগে স্থানীয় কৃষক এখন দিশেহারা। আগে এসব জমি 3 ফসলি ছিল। চারপাশে স্থাপনা নির্মাণের ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে কার্যত ডোবায় পরিণত হয়েছে ফসলি জমি। 110 একর সম্পত্তি মনে করেন 5-7 বছর থেকে আমার সময় আমন ধান হয় না, খালি ইরি ফসলটা, তার মধ্যে ইরিও মারা। সরকার যদি বলে যে না 1 কাঠা জমি কোনো ছাড় যাবে না, তাহলে আমাদের জমিটা ফেলে থাকলে আমাদের কি অবস্থা হবে? সরকার এটা একটা ব্যবস্থা নেক, যাতে এমন একটা ড্রেন হোক, পানি বের হয়ে যাক, যাতে আমরা কৃষকেরা বাঁচি। এই এলাকায় অন্তত 20টি বাড়ির মানুষ একই কারণে জলাবদ্ধতার শিকার। বর্ষা আসলেই দুশ্চিন্তায় পড়তে হয় তাদের। যদি কেউ একটা অসুস্থ হয়ে যায়, তাকে যে কোনোভাবে আমরা হাসপাতাল নিয়ে যাব, তার কোনো রাস্তা তো কোনোভাবেই নাই। আবার কিছুদিন আগে একজন মারা গেছে, সে লোকটাকে 4-5 জন 7 জন ধরে ওই জায়গাটায় পার করতে হচ্ছে। পৌর মেয়র জানান, ড্রেনের জন্য জায়গা নির্ধারণে কিছু জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস তার। জায়গা সংকুলনের জন্যই কিন্তু এটা করা যাচ্ছে না, কিন্তু তারপরেও আপাতত দৃষ্টিতে আমরা পানিটা বের করে দিয়ে এবারকার যদি আবাদটা হয় এরকম একটা চিন্তা ভাবনা করছি। পৌর এলাকায় এমন জলাবদ্ধতা কাম্য নয় বলে জানান সুশীল সমাজের প্রতিনিধিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা জানান, এবারে দীর্ঘস্থায়ী বন্যায় ধান, পাট, সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমনের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে আমনের চারার দাম বেড়েছে কয়েক গুণ। তবে ক্ষতি পুষিয়ে নিতে চড়া মূল্যে চারা কিনে জমিতে রোপণ করছেন তারা। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে চারা, সার, বীজ সহ প্রয়োজনীয় সকল উপকরণ দেওয়া হবে। আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে ৮৮,২৬০ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ২৯,৬২৪ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। কৃষকরা জানান, এবারের 2 দফা বন্যায় আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারা এবং বীজ সংকট দেখা দিয়েছে। বাজারে চারার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ। তবে ক্ষতি পুষিয়ে নিতে চড়া দামে আমনের চারা কিনে রোপণ করছেন তারা। বহু বীজ ফেলাইছিলাম, বীজ নষ্ট হয়ে গেছে। এখন আমরা ময়মনসিংহ থেকে বীজ আইনা করতেছি। পাহাড় থেকে এই 5 কেজি ধান 1,1200 টাকা দিয়ে কিনে আইনা, গাড়ি ভাড়া দিয়ে আইনা আমরা আবার ফিরে ধান লাগাইতেছি। মার যাওয়ার পরে আবার আমরা কিনে আবার লাগাইতেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে ধানের চারা, সার সহ প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। 128টা আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যাতে এই আপদকালীন সময় কৃষকের পাশে থেকে আমরা আমন রোপণ করতে পারি, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। গেল বড় মৌসুমে ধানের ভালো দাম পেয়েছেন কৃষকরা। চলতি আমন মৌসুমেও কৃষকরা যদি ধানের ভালো দাম পায়, তাহলে ক্ষতি পুষিয়ে লাভবান হবেন তারা, এমনটাই মনে করছেন কৃষি কর্মকর্তারা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 6 মাস কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতির পদে সোনিয়া গান্ধীই থাকছেন। সোমবার ওয়ার্কিং কমিটির 7 ঘন্টার বৈঠকের পর নেতারা এই সিদ্ধান্তে পৌঁছান। এরপর ভোটাভুটির মাধ্যমে ভারতের পুরনো এই রাজনৈতিক দলটির নতুন সভাপতি বাছাই করা হবে বলে জানানো হয়। তবে সোমবারের বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আপাতত সোনিয়া গান্ধীকে সভাপতি হিসেবে কার্যভার সামলানোর প্রস্তাব পেশ করেন। যদিও অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রীর পদে তিনি আর থাকতে চান না, রোববারই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন সোনিয়া। এই নিয়েই সোমবার দলের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। শনিবার দলটির পূর্ণ সময়ের সভাপতি চেয়ে 23 জন নেতা চিঠি লেখার পরেই সোনিয়া দলের অন্তর্বর্তী সভানেত্রী থাকতে অনীহার কথা জানান। ভারতের মহারাষ্ট্রে একটি 5তলা ভবন ধসে পড়ে 1 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখন অন্তত 70 জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাজ্যটির রায়গড় শহরে ধসে পড়া এই ভবনটিতে 45টির বেশি ফ্ল্যাট ছিল। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে তারিক গার্ডেন নামের ভবনটি আকস্মিকভাবে সোমবার সন্ধ্যে 6টার দিকে ধসে পড়ে। ভবনটি ধসে পড়লেও এলাকায় বিশাল ধুলোর মেঘ তৈরি হয়। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী জানায় দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে 3টি দল। ভবন ধ্বংসের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে এই ভবন ধসের ঘটনাকে বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 2,11,000-এর বেশি মানুষ। প্রাণহানি হয়েছে 4,500। এই নিয়ে বিশ্বে মোট সংক্রমণ 2,38,00,000-এ দাঁড়িয়েছে, আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 8,16,000। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও কমেছে আক্রান্ত মৃতের সংখ্যা। তবে ভারতের দৈনিক সংক্রমণে যেন লাগাম টানা যাচ্ছে না। গেল দিনেও দেশটিতে প্রায় 60,000 মানুষ সংক্রমিত হয়েছে। আর গাজায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। উপত্যকাটিতে 48 ঘন্টা লকডাউন দেওয়া হয়েছে। এদিকে করোনা চিকিৎসার জন্য ব্লাড প্লাজমা চিকিৎসার যুক্তরাষ্ট্রের অনুমোদন ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানায় প্লাজমা থেরাপির কার্যকারিতার প্রমাণ নিয়ে সাংঘর্ষিক তথ্য পাওয়া যাচ্ছে। অন্যদিকে গেল জুলাই থেকে চীন করোনার ভ্যাকসিন প্রয়োগ করছে বলে দাবি দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মামলায় অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গবাদী ব্রেনেট ট্যারেন্টের সাজা ঘোষণা শুনানি শুরু হয়েছে। 2টি মসজিদে মামলা চালিয়ে বাংলাদেশি সহ 51 জনকে হত্যা করলেও তৃতীয় আরেকটি মসজিদেও হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। কয়েক বছরের নিখুঁত পরিকল্পনার পর তাণ্ডব চালায় মর্মান্তিক এই হামলাকারী। ওই ঘটনায় যাবজ্জীবন জেল হতে পারে তার। হামলার শিকার হয়ে বেঁচে যাওয়ার পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রথম দিনের শুনানি শুরু হলে ধিক্কার দিতে থাকে খনি ট্যারেন্টকে। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। 2019 সালের মার্চে নিউজিল্যান্ডে 2টি মসজিদে নামাজ আদায়ের সময় গুলি করে কমপক্ষে 51 জন মুসল্লিকে হত্যা করে শ্বেতাঙ্গ সন্ত্রাসী ট্যারেন্ট। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করে চলতি বছরে অস্ট্রেলিয়ান ওই যুবককে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিমান বাহিনীর একটি বিমানে করে রোববার বিকালে আনা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সোমবার শাস্তি ঘোষণার শুনানি শুরু হয়। রায় ঘোষণা শুরুর প্রথম দিনে বিচারক জানায় তৃতীয় আরেকটি মসজিদে হামলা চালানোর পরিকল্পনার পাশাপাশি মসজিদগুলো পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল হামলাকারীর। উদ্দেশ্য ছিল যত বেশি মানুষকে হত্যা করা যায়। কয়েক বছরের নিখুঁত পরিকল্পনার পর তাণ্ডব চালায় ওই হামলাকারী। ওই হামলা থেকে বেঁচে থাকা ব্যক্তি ও নিহতদের স্বজনদের উপস্থিতিতে ওই শুনানি শুরু হয়। আদালত ভবনের অতিরিক্ত 7টি আদালত কক্ষে তাদের বসার ব্যবস্থা করা হয়েছিল। আগামী 3 দিন আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে তাদের। এ সময় তারা নৃশংস ওই হামলার ঘটনা তুলে ধরে হামলাকারীকে ধিক্কার দিতে থাকে। আপনাকে কে নিরপরাধ 51 জন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার দিয়েছে? আপনার চোখে কেবল মুসলমানরাই কি অপরাধী ছিল? কেন নিরীহ মানুষের স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন? আমি আপনাকে ক্ষমা করতে পারি না। এ ঘটনায় নিহত হন কয়েকজন বাংলাদেশীয়। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। 29 বছর বয়সী ট্যারেন্ট আজীবন কারাবাসের শাস্তি পেতে পারে। আর দেশটিতে এ ধরনের সাজার ঘটনা এটি প্রথম। আগামী 3 দিন শুনানি শেষে চূড়ান্ত রায় ঘোষণা করবেন আদালত। মাসুদ রানা, নিউজ 24।
পরপর দুটি শক্তিশালী ঝড়ের মুখে কিউবা এবং যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে নজিরবিহীন ঝড় হিসেবে আখ্যায়িত করেছেন। পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ক্যালিফোর্নিয়ার চলমান দাবানল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে বন্যায় ভারতের উত্তরপ্রদেশে বিপর্যস্ত হাজারের বেশি গ্রাম। গুজরাতে জারি করা হয়েছে সতর্কতা। মাসুদ রানার আরও একটি ডেস্ক রিপোর্ট। টানা 7 দিনের তাপপ্রবাহে প্রবল তেতেছিল ক্যালিফোর্নিয়ার এক অংশ। দমকল কর্মীদের হিসেবে গেল সপ্তাহে সেখানে 12,000 বজ্রপাত হয়। সেখান থেকেই শুরু দাবানলের, যা এরই মধ্যে ধ্বংসের চেহারায় রূপ নিয়েছে। এখন পর্যন্ত প্রায় 10 লাখ একর বনাঞ্চল পুড়ে গেছে। 585টি জায়গায় আগুন নেভাতে 14,000 দমকল কর্মী কাজ করে যাচ্ছেন। তাতেও থামছে না ভয়াবহ দাবানল। করোনার ভয় নিয়ে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে ছুটতে হচ্ছে। এর মধ্যে রোববার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ পর্যন্ত দাবানলে মারা গেছে অন্তত 6 জন। পরিস্থিতি দেখে বিপর্যয় ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দ্রুত সরকারের তরফে সাহায্য পাবে ক্যালিফোর্নিয়া বলেও জানান ট্রাম্প। And I've approved emergency declarations for Puerto Rico and for Louisiana. এদিকে প্রবল শক্তি নিয়ে লুইজিয়ানা উপকূলে আঘাত হানতে পারে ঝড় মাক্কো। এরপরই আঘাত হানবে লরা নামের আরেকটি সামুদ্রিক ঝড়। ধারণা করা হচ্ছে ঝড়টি কিউবা পার হয়ে আগামী বৃহস্পতিবার মার্কিন উপকূলে আঘাত হানবে। এরই মধ্যে এই ঝড় দুটিকে নজিরবিহীন হিসেবে আখ্যা করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আসাম, বিহার, উত্তরপ্রদেশে এরই মধ্যে বন্যার কবলে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যার প্রভাব পড়েছে উত্তরপ্রদেশে। এরই মধ্যে এই রাজ্যের 16টি জেলার হাজারের বেশি গ্রাম বন্যার কবলে পড়েছে। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। নির্বাচনমুখী এখন দেশের ফুটবল, সেদিকে ব্যস্ততা সংগঠকদের। তবে ফুটবলারদের চাওয়া মাঠের বাইরে যাই হোক না কেন দ্রুত মাঠে ফেরুক ফুটবল। লিগের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে ক্লাবগুলোর সাথে বৈঠক করেছে ফেডারেশন। আজ ফুটবলারদের সঙ্গে বসার কথা রয়েছে বাফুফের। সেই বৈঠকে লিগ শুরু করতে ফেডারেশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন ফুটবলাররা। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। করোনায় গেল মৌসুম হয়েছে বাতিল, আর কোভিড বাস্তবতায় এর মধ্যে বন্ধ হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের সব ম্যাচ। ফেডারেশনে এখন নির্বাচনী ব্যস্ততা। এর মধ্যেও লিগের ভবিষ্যৎ নিয়ে এক দফায় ক্লাবগুলোর সাথে বৈঠক করেছে ফেডারেশন। এবার ফুটবলারদের সাথে বৈঠকে বসবে বাফুফে। ফুটবলারদের সাথে কথা বলে জানা গেছে মাঠের বাইরে যে পরিস্থিতি কিংবা বাস্তবতা হোক না কেন তাদের বক্তব্য থাকবে দ্রুতই শুরু হোক মাঠের খেলা, ঘোষণা আসুক নতুন মৌসুমের। সেই সাথে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পক্ষেও মত তাদের। আমাদের অ্যাপ্রোচটা থাকবে যে আমাদের লিগটা যেন এই বছরই শুরু হয়ে যায়। লিগটা শুরু হয়ে গেলে আমাদের প্লেয়ারদের জন্য ভালো হবে। আর এই ফ্রেন্ডলি ম্যাচটা যদি নভেম্বর বা ডিসেম্বরের দিকে নিতে পারে, যতটুকু আমি জানি, এখন ওইটা হলে আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো হবে। আমরা তো অনেকদিন ধরে খেলার বাইরে, তো আমরা সব প্লেয়ারও চাচ্ছি যে লিগটা শুরু হোক। তো আমরাও অনেকদিন ম্যাচ খেলতেছি না, তো এটাও আমাদের ন্যাশনাল প্রভাব পড়বে। বাফুফের সাথে বৈঠকে ফুটবলার এবং ক্লাব উভয়ই যাতে লাভবান হয় সেদিকে নজর রাখতেও বাফুফেকে প্রস্তাব দেবেন ফুটবলাররা। আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আবার ক্লাবও যেন কোনো ব্যাপারে ক্লাবেরও যেন কোনো খারাপ প্রভাব না আসে, প্রভাব না পড়ে, একটা ক্লাবের কোনো প্রেসার ক্রিয়েট না হয়, যেন এভাবে দেখে একটু সুন্দর হবে সলিউশন। করোনার কারণে গেল মার্চে অসমাপ্ত অবস্থায় খেলা বন্ধ হয়। পরবর্তীতে মৌসুম বাতিল ঘোষণা করে ফেডারেশন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভেঙে গেল বিএফটিসি সেই নজরুল ভাস্কর্য। 3 ও 4 নং ফ্লোর ভাঙা কার্যক্রমের অংশ হিসেবে ঠিকাদারির প্রতিষ্ঠান সরিয়ে নেয় ভাস্কর্যটি। তখনই ভেঙে যায় এর একাংশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের মতে বিএফডিসি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। আর 2-1 দিনের মধ্যেই মেরামতের কাজ শেষ করবেন বলে জানান প্রকল্প পরিচালক ফাতেমা কাউসার। জানাচ্ছেন বিস্তারিত। বিএফডিসিতে ঢুকতেই হাতের ডানে চোখে পড়ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, যেখানে এখন চলছে 3 ও 4 নং শুটিং ফ্লোর ভাঙার এই কর্মযজ্ঞ। দীর্ঘদিন এখানেই অযত্ন অবহেলায় পড়েছিল নজরুলের ভাস্কর্যটি, যার বর্তমান অবস্থান 8 নং ফ্লোরের পাশে। সম্প্রতি ভাস্কর্যটি সরাতে গিয়ে ভেঙে যায় এর একাংশ। ড্রাইভার খুব চেষ্টা করছে সাবধানে উঠানোর জন্য, যেহেতু ওই গাছটা উল্টা জায়গায় ছিল,
এই কারণেই ওই ধাক্কাটা লেগে গেছে যখন উঠাইছে। এমন বাস্তবতার ক্ষোভ প্রকাশ করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন বিএফডিসি কর্তৃপক্ষের গাফিলতিতেই এমনটি ঘটেছে। অফকোর্স বিএফডিসির গাফিলতি, এইরকম একটা স্থাপনা তিনি টেন্ডারের মধ্যে ঢুকিয়ে ঠিকাদারের মধ্যে ফেলে দিয়ে ঠিকাদার কি আর সেই মর্যাদা দিবে? রেস্টুরেন্ট করবে, ভাড়া দিবে, পয়সা ইনকাম করবে, কেন জানি তারা এটা এই ভাড়া টাড়াগুলো এনজয় করবে, সেইটার দিকেই ধেয়ে যাচ্ছে। এফডিসির দিকে কারোরই কোনো খেয়াল নেই। কোনো জিনিস ভাঙার জন্য কোনো ঠিকাদারকে দেন, সেখানে আপনার প্রয়োজনীয় নিজস্ব সম্পত্তি যা আছে সেখানে সরিয়ে নিয়ে আসবেন আপনি, বাকিটা ঠিকাদার তার বিল্ডিং ভেঙে নিয়ে যাবে। বিএফডিসি প্রকল্প পরিচালক ভাস্কর চটি অযত্ন অবহেলা ছিল স্বীকার করে জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি চেয়েছেন তারা। অনেকদিন অবশ্য অযত্ন ছিল সেটা বলা যায়, এবং সেই ক্ষতিগ্রস্তের জন্য তার কাছে অলরেডি ব্যাখ্যা চাওয়া হয়েছে, এবং উনি এইটার সে ব্যাখ্যা দিবে অথবা দিবে তো বটেই, প্লাস হলো সে যদি ওইটা মেরামত করে দিতে না পারে তাহলে ক্ষতিপূরণ তার কাছ থেকে আদায় করা হবে। 1984 সালে ভাস্কর্যটি তৈরি করেন ভাস্কর শামীম শিকদার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।